একজন সাংবাদিকের জীবনে যা যা ঘটে থাকে সব অভিজ্ঞতা যদি এক জায়গাতে জড়ো করা যায় একটা লাইব্রেরির থেকেও হয়তো অনেকটা বেশি হবে। কখনো তাকে বিপদে পড়তে হয়, কখনো তার জন্য অনেক মসৃণ পথ থাকে, কখনো বিতর্ক তারা করে। এই বেশ কিছু অভিজ্ঞতার কথা শুনবো। বিশ্বজিৎ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছে, বিশিষ্ট সাংবাদিক। বিশ্বজিৎদা, নমস্কার আমাদের ইউটার্নের সঙ্গে কথা বলার জন্য। বেশ কিছু অভিজ্ঞতা ইতিমধ্যেই রয়েছে যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তোমায় যেতে হয়েছে। প্রথমত হচ্ছে গিয়ে ভোট আসছে, সেই ভোট কভার করতে গিয়ে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় হয়, কিন্তু এখন যে চ্যালেঞ্জগুলো এখনকার সাংবাদিকদের নিতে হয় সেইটা একরকমের, আর আগে যেভাবে সাংবাদিকতা করতে হয়, তুমি দুটো দিককেই দেখছো, কিরকম মনে হচ্ছে? সময়ের সঙ্গে সঙ্গে কিছু পরিবর্তন হয়, সেটা ঠিকই। তবে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে নির্বাচন এলেই অন্যান্য ভারতবর্ষের অন্যান্য জায়গার তুলনায় যেটা বলা যায়, যেখানে রাজনৈতিক হিংসাটা একটু বেশি, এবং রাজনৈতিক হিংসার বেশি, যেমন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটা শত্রুতা বলো বা যাই বলো, মানে যেটা রাজনৈতিক মতাদর্শের শত্রুতা বা রাজনৈতিক মতের শত্রুতা বা রাজনৈতিক লড়াই হওয়ার কথা, সেটা অনেক সময় শারীরিক পর্যায়ে নেমে আসে এবং নানা রকমের ভীতি প্রদর্শন, কখনো সরাসরি আক্রমণ, এই সমস্তগুলো যখন চলে, তখন তার মধ্যে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় সাংবাদিকদের জন্য। কারণ আমার মনে হয় মানে প্রত্যেক দলের কাছেই পাঞ্চিং ব্যাগ হয়ে যায় সাংবাদিকরা, এদেরকে মারো ধরো পেটাও যা করো। আর অফিসের যে লোকটা থাকে সেটা হচ্ছে যে এখন যেহেতু টেলিভিশন বা সোশ্যাল সাইট হয়েছে, সেখানেতে দেখানো আমাদের সাংবাদিককে এই মারধর করা হয়েছে, অমুক করা হয়েছে, এদের নানা রকমের খবর টবর পরিবেশন করা হয় সেই বিষয়টাকে নিয়ে, ঘটনাটাকে নিয়ে। কিন্তু একটা অলিখিত শর্ত থাকে যে কাজটা তোমায় করতে হবে, তুমি করে এসো, কি করা যাবে, এগুলো তো খুব অকুপেশনাল হ্যাজার্ড। ফলে সময়ের সঙ্গে সঙ্গে কিছু বদলায়, কিছু থাকে। খুব যে একেবারে গুণগত পরিবর্তন হয়েছে এরকমটা নয়। তার কারণ হলো যে আগে সংখ্যা কিছু কম ছিল, সাংবাদিকদের সংখ্যা বলো বা বিভিন্ন রকমের মাধ্যম যেগুলো ছিল সেগুলোর সংখ্যা এখন অনেক বেড়ে গেছে। এখন ইউটিউবের জন্য কেউ খবর করে, কেউ ওয়েবসাইটের জন্য করে, নানা রকমের সোশ্যাল সাইট এসছে, তার সঙ্গে টেলিভিশন রয়েছে, তার সঙ্গে খবরের কাগজ রয়েছে। এই সব মিলিয়ে আমার মনে হয় যে খুব একেবারে আগে অনেকটা ছিল, এখন একেবারে খুব হয়ে গেছে এরকমটা আমার মনে হয় না। তবে হ্যাঁ, অনেকের একটা বক্তব্য থাকে এমনি সাধারণ মানুষের, সেটা হচ্ছে যে সাংবাদিকরা যে সমস্ত খবর করে অর্ধেক সময় ভুল খবর বা ওই একই ধরনের খবর দেখানো হয়। এগুলো আসলে সাংবাদিকদের তো কিছু করার নেই। যে প্রতিষ্ঠানে তারা কাজ করে সেই প্রতিষ্ঠানের একটা এডিটোরিয়াল পলিসি থাকে, সেই পলিসি নিয়ে আমার মনে হয় কথা বলে লাভ নেই। তার কারণ হচ্ছে ওটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, আমাদের আয়ত্তের বাইরে। যে প্রতিষ্ঠানে তুমি কাজ করবে সেখানে তোমাকে মেনে নিয়েই করতে হবে। এবার তার সঙ্গে এখনো একটা বলতে পারো যে অনেকটা পরিবর্তন, সেটা অনেক আগে থেকেই হয়েছে। যে যে সমস্ত প্রতিষ্ঠান এখন চলে, যেগুলো প্রতিষ্ঠিত মাধ্যম বলা যেতে পারে, সেগুলো হচ্ছে যে তোমার বিভিন্ন শিল্পপতির ফলে তাদের নিজস্ব কিছু এজেন্ডা থাকে, সেই অনুযায়ী সংবাদ মাধ্যমের খবর হয়, সংবাদ মাধ্যমকে করতে হয়। এরকম কিছু কিছু পরিবর্তন হয়তো হয়েছে, কিন্তু বাকি খুব একটা যে একেবারে আমূল কিছু বদলে গেছে তার নয়। শাসক হিসেবে তুমি বামফ্রন্টকে দেখেছো, শাসক হিসেবে এখন বর্তমান যে তৃণমূল কংগ্রেসের তুমিও দেখেছো। এই যে শাসক হিসেবে একটা মিডিয়া পার্সন বা একজন সাংবাদিককে হ্যান্ডেল করা, এটা দুটোর ভিন্নতা কিরকম, তোমার কাছে দুটো কিরকম লাগে? একেবারে যদি
তৃণমূল স্তরে বলো, যখন মাঠে নেমে আমাদের কাজ করতে হয়, তখন যে সমস্ত আঞ্চলিক নেতা বা আঞ্চলিক কর্মী বা সমর্থক যারা থাকে, তাদের যে খুব একেবারে পরিবর্তন হয়ে গেছে তা নয়। আগে বাম আমলে যারা বাম ফ্রন্টের কর্মী, একেবারে নিচের তলার বা সমর্থক বা আঞ্চলিক নেতা, তাদের যে অনেক সময় তাদের রোষের মুখে পড়তে হয়েছে এবং বিভিন্ন রকমভাবে হেনস্থা হতে হয়েছে। কিন্তু আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে উপরের স্তরের যে নেতৃত্ব ছিলেন, যারা যারা ছিলেন, তাদের কাছে আমরা যদি কোনো রকম খবর সেটা তাদের পছন্দ না হলো, তাহলেও যেরকম বা পছন্দ হলেও যেরকম, এই দুটোর মধ্যে খুব একটা যে একেবারে শত্রু মনোভাব বা একে বলে দেওয়া যে দলের লোককে মারো ধরো বা এদের আক্রমণ করো বা একে অমুক জায়গায় ঢুকতে দিও না, ওকে তো অমুক জায়গায় জায়গা দিও না, এই ব্যাপারগুলো আমি অন্তত ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা নেই। কিন্তু এখন পরবর্তীকালে আমি যতদিন দেখেছি একদম সরাসরি কাজ করতে গিয়ে, সেটার একটা গুণগত পরিবর্তন হয়েছে। এবং আগে যেমন আমরা ওরকম কোনো একটা জায়গায় গিয়ে ওরকমভাবে হেনস্থা হয়েছি বা শারীরিক আক্রমণের মুখে পড়েছি, তখন যদি ওপরতলায় আমরা পৌঁছতে পারতাম বা বলতে পারতাম, বিষয়গুলো ওইখানেই থেমে যেত, ওইখান থেকে আর এগোতো না। বা খবর করার কারণে তারপরে প্রাতিষ্ঠানিক ক্ষমতাকে কাজে লাগিয়ে তাকে আবার বড় একটা হেনস্থার দিকে পাঠানো বা শত্রুতার একটা মনোভাব থেকে কিছু পদক্ষেপ করা, এগুলো আগে ছিল না। অন্তত বাম আমলে আমি পাইনি, ব্যক্তিগতভাবে আমি পাইনি। আমি আমাদের যা খবর করার আমরা করেছি। অবশ্যই হ্যাঁ, এইটা তো সাংবাদিককেও মানতে হবে যে একেবারে মন গড়া কিছু অপপ্রচার করা, খবরের করা, সেটা হলে তো কিছু বলার নেই সেখানেতে। কিন্তু সেটা যদি না করা হয়, নিজের সাংবাদিকতার মানটা যদি বজায় রাখা হয়, সাংবাদিক হিসেবে যদি যে মেরুদণ্ডটা সোজা থাকে, তাহলে আমার মনে হয় যে মানে ব্যক্তিগত যে সমস্ত রাজনৈতিক মতামত বা ইচ্ছে ভালো লাগা এগুলো থাকে, সেটা পেশার মধ্যে যদি না আনা হয়, তাহলে আমার মনে হয় যে আমি যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছি, তখন যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছে। এখন আমি যা দেখেছি বা শুনেছি, সেটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এরকম কোনো অভিজ্ঞতা বা এরকম কোনো কথা মনে পড়ছে যে তুমি এমন একটা খবর করেছো যেটা কোনো নেতা তার বা অত পছন্দ হয়নি বা সেরকম, তারপর তোমার সঙ্গে যখন দেখা হলো সেরকম কোনো কথা মনে পড়ছে? হ্যাঁ, এরকম অনেক আছে। মানে আমি একটা ঘটনা বলতে পারি, সেটা হচ্ছে যে তখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী নেই। তখন সিপিআইএম এর যে ইংরেজি মুখপত্র পিপুলস ডেমোক্রেসি, তাতে একটা খবর বেরিয়েছিল। আমরা যেহেতু পেশাগত কারণে পিপুলস ডেমোক্রেসিটা আমরা সবাই রাখতাম, বা গণশক্তি যেমন রাখতাম, তেমনি পিপুলস ডেমোক্রেসিও রাখতাম, এবং আমি নিজে সাবস্ক্রাইবার ছিলাম। তো আমার কাছে একটি বিশেষ সংখ্যা সেটা আসার পর তাতে একটা হরকিষেণ সিং সুরজিতের লেখা ছিল। এটা হচ্ছে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে সময় তৃণমূল নেত্রী এখানেতে বিরাট অশান্তি তৈরি করেছিলেন এবং নানা রকমের অশান্তির কাজ কর্মসূচি নিয়েছিলেন, এরকম ধরনের একটা হরকিষেণ সিং সুরজিতের লেখা বেরিয়েছিল। কিন্তু সেটা বেরোনোর পরে আমি জানতে পারি যে ওই পত্রিকার ওই সংখ্যাটা, যেগুলো বাজারে আর যাবে না, ওটাকে তুলে নেওয়া হবে, সাবস্ক্রিপশন যেটা ছিল চলে গেছে, যেগুলো যদি ফেরানো যায় তাহলে ফেরানোর একটা চেষ্টা করতে হবে। তো কৌতূহল হলো, তখন জানলাম যে জ্যোতিবাবু বিষয়টাতে খুব আপত্তি করেছিলেন, কারণ তিনি তখন মুখ্যমন্ত্রী এবং জ্যোতিবাবুর কথা অনুযায়ী এরকম কিছু হয়নি, হয়ওনি সেইভাবে। কোনোভাবে হয়তো সেটা কোনো খবর ছিল বা কিছু বোঝায় ভুল হয়েছিল, লিখেছিলেন না হরকিষেণ সিং সুরজিৎ। তো আমি জানতাম যে এটা যদি গিয়ে এখন এখানে যে শীর্ষ স্তরের নেতারা আছেন, পলিট ব্যুরো মেম্বার বা সেন্ট্রাল কমিটি মেম্বার, তাদের কাউকে জিজ্ঞাসা করি, একে জ্যোতিবাবু এটা আপত্তি করায় এরকম একটা পদক্ষেপ দল নিচ্ছে,
তো ফলে হবে না, সেখান থেকে আমি কিছু পাবো না। তাহলে একেবারে সোজা মসনদেই যাওয়া যাক, সেখানে বসে যিনি বলেছেন তার কাছেই যাওয়া যাক, এরকম একটা। কিন্তু জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী নেই, ফলে জ্যোতিবাবুকে বিভিন্ন কর্মসূচি বা রাইটার্সে আসা এই সমস্তগুলো জ্যোতিবাবুর তখন অনেক কমে গেছে। তো যাই হোক, আমি একটা জানতে পারলাম জ্যোতিবাবুর আত্মসহায়ক জয়কৃষ্ণদার কাছে যে সেই সময় জ্যোতিবাবু একটা ছোট অনুষ্ঠানে যাচ্ছেন, আমার মনে আছে ওই সাদার্ন পার্কের ওখানে। তা আমি চুপচাপ গিয়ে একাই ছিলাম, ফলে স্বাভাবিকভাবেই অন্যরা কেউ জানতে পারেনি। জ্যোতিবাবুর কাছে জিজ্ঞাসা করলাম বেরোনোর পরে, তা উনি বললেন হ্যাঁ, ও জ্যোতিবাবু ঠিক নিজের যে বক্তব্যগুলো ছিল আর কি, হ্যাঁ ও কি করে জানলো, ধরে নিতে হবে তোমাকে যে ও মানে কিষাণ সিং সুরজিৎ, আমি তো তখন চিফ মিনিস্টার, এরকম কিছু তো হয়নি। আমি বললাম ব্যাস এইটুকুন, জ্যোতিবাবু এরকমই কথা বলতেন, এইটুকুনি। তো সেইটা যখন টেলিকাস্ট হলো আমাদের টেলিভিশনে, ফলে স্বাভাবিকভাবেই এখানে শীর্ষ নেতৃত্বে যারা ছিলেন তারা যথেষ্ট রুষ্ট হয়েছিলেন, এবং এমন লোকের বক্তব্য থেকে সেটা ফেরানো যাবে না, খণ্ডন করা যাবে না, কেউ কিছু বলতেও পারবে না। ফলে অনেকটা ওই গিলতে হবে আর কি, অথচ ইচ্ছে নেই একেবারে। তো পরে যখন তারপরে খবরটার পরে এই তাদের সঙ্গে দেখা হয়েছিল, তারা কিছুটা রুষ্ট হয়েছিলেন, বলেছিলেন যেটা করা উচিত হয়নি, এটা কেন করতে গেলে এরকম, ব্যাস ওইটুকুন। তারপরে আমি আর ওইটা নিয়ে কোনো কারুর কাছে কিছু শুনিও নি, তাদের ব্যবহারে আমি কোনো পরিবর্তন দেখি। এরকম অজস্র ঘটনা আছে। পলিটিক্যাল জার্নালিজম বা পলিটিক্যাল বিটের মধ্যে মনে করা হয় যে লেফট বিট কভার করা সব থেকে বেশি কঠিন, তার কারণ এখানে কেউ কিছু বলতে চায় না এবং পুরোটাই গোপনীয়তার মধ্যে মিটিংগুলো হয়। সেখানে একজন লেফট রিপোর্টারের সব থেকে বড় চ্যালেঞ্জ হলো গিয়ে সেইটা ভাঙা, সেটা ভেঙে আগে খবরটা করে দেওয়া। তো এটা করতে গিয়ে তোমাদের তো অনেক সময় বিভিন্ন রকম পন্থা অবলম্বন করতে হয়েছে। দুটো আমি বলতে পারি। একটা হচ্ছে যে CI2 এর এখানে কেন্দ্রীয় সম্মেলন চলছিল, মহাজাতি সদনে সম্মেলন হয়েছিল, 3 দিন রুদ্ধদ্বার সম্মেলন হয়েছিল। কোনো সাংবাদিকই কোনো রকম ভেতরে প্রবেশাধিকার এই ছিল না। প্রথম দিন যেরকম ছবি টবি তোলা যায় এবং সাধারণ বক্তব্য যেটা রাজ্য সাধারণ সম্পাদক বা সভাপতি বলবেন সেইটুকু নিয়ে আসা, এর বাইরে আর কোনো রকম ছিল না। কিন্তু আমাদের একটা বড় ছিল, লক্ষ্য ছিল সব সাংবাদিকদের, সেটা হচ্ছে যে CI2 এর একেবারে উপরের স্তরে, মানে সভাপতি এবং সাধারণ সম্পাদক, এইটা বদল হবে এবারের কনফারেন্সে। এবং সেইটা তখন এখানেতে চিত্তব্রত মজুমদার ছিলেন রাজ্য সম্পাদক CI2 এর। আমি চিত্তব্রত মজুমদারের মতন ওরকম একনিষ্ঠ এবং রাজনৈতিক সততা এবং প্রজ্ঞা যা বলো আমি খুব কম দেখেছি। তো চিত্তদা তখন ছিলেন, আমরা দাদা বলেই বলতাম কথা। তখন সেই সময় সম্মেলন চলছে এবং আমরা শুনেছিলাম যে বদলটা হচ্ছে। তো শেষ দিন যখন শেষ হবে, তারপরেতে পরের দিন প্রেস কনফারেন্স নিয়ম ছিল, তখন এটা একটা রীতির মতন ছিল, পরের দিন প্রেস কনফারেন্স করে সাধারণ সম্পাদক পদে কে রইলেন, সভাপতি কে হলেন, বা অন্যান্য যে সমস্ত পদাধিকারী কারা কারা এলেন, কি নতুন এলেন, কেউ কে পরিবর্তন হলেন, সেগুলো বলতেন এখানে নেতৃত্ব প্রেস কনফারেন্স করে সেটা বলতেন। এটা ছিল বিষয়। তো আমি আমার অফিস একটা অদ্ভুত রকমের চাপ তৈরি করে দিয়েছিল যে আজকেই জানতে হবে, কালকে নয়, আজকেই খবরটা যেতে হবে, তুমি পারবে, এরকম একটা আমার ঘাড়ে চাপিয়ে দিল। তো আমি চেষ্টা করে যাচ্ছি, অনেক যার কাছ থেকে আমি খবরটা যাদের কাছ থেকে পেতে পারি তাদের সবার ফোন বন্ধ। এদিকে আমাদের খবরের সময় চলে যাচ্ছে 9টায়, তখন সবচেয়ে বড় সন্ধ্যের খবরটা ছিল, সেটা চলে গেল। তারপরে 10টায় একটা 5 মিনিটের বুলেটিন ছিল, সেটারও সময় চলে গেল। আর বারবার হায়দ্রাবাদ থেকে আমাদের হেড অফিস থেকে ফোন আসছে, কি হলো, তুমি দিলে না, কি হলো দেখো, কি হলো দেখো।
তো আমি পাগলের মতন সেই 3-4 জনের ফোন করে যাচ্ছি। তখন 10টা 10 যখন বাজে, তখন একজন ফোনটা ধরলেন, ধরে আমার বললেন, হ্যাঁ বলো, এই জনরণ্যে আছি, জনসমুদ্রে, বলে কেটে দিলেন। বুঝতে পারলাম যে লোকজন তার সঙ্গে এখনো রয়েছে। আবার 15-20 মিনিট বাদে করলাম, তখন দেখলাম ধরলেন, আমার এই হলো। তখন বললেন যে চিত্তব্রত মজুমদারকে নিয়ে যাওয়া হচ্ছে সর্বোচ্চ স্তরে, উনি দলের সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন, মানে এই সিআইটিউ এর সংগঠনের। এখানে শ্যামল চক্রবর্তী রাজ্য সম্পাদক হবেন। তো স্বাভাবিকভাবে আমি তখন খবরটা 11টার খবরে ধরিয়েছিলাম রাত্রি। আমাদের তখন ওই 5 মিনিটের বুলেটিন অত্যন্ত জনপ্রিয় ছিল, বিশেষ করে রাজনৈতিক নেতা কর্মী যারা ছিলেন রাত্রিতে সারাদিন কাজবাজ করার পর ওই 5 মিনিটের খবরটা তারা দেখতেন। এবার খবর হয়ে গেছে, আমি তো অফিসে পিঠ চাপড়ানি পেলাম। যাই হোক, যা হলো হলো। আমার সেদিনকে কতটা প্রেশার বেড়েছিল, ব্লাড প্রেশার, নিজেও জানি না, সব হলো টলো। পরের দিন দুপুরবেলা প্রেস কনফারেন্স ছিল মহাজাতি সদনে। চিত্তব্রত মজুমদার প্রথমে এসে বললেন, তুমি একটা কাজ করো, তুমি এখানে এসে বসো, আমি ওখানে গিয়ে বসি। আমাকে সবাই বলছে যে কি করলেন, 4 দিন বন্ধ করে তার চেয়ে শহীদ মিনারে খোলা জায়গায় করলে হতো। খবর তো বেরিয়ে গেল সংবাদ মাধ্যমে। তো স্বাভাবিকভাবে আমি কিছু বলিনি, কিন্তু আবার ওই যে বললাম, ব্যাস ওইটুকুন। অত্যন্ত কাঠিন্য ছিল ওপরের এতে চিত্তদার, কিন্তু ভেতরেতে একেবারেই মানে অনেকটা ওই আমি বলতে পারি যে বিমান বসুর মতন। ভেতরটা অত্যন্ত কোমল এবং খুব অত্যন্ত দরদি একটা মন ছিল। হয়ে যাওয়ার পর আমাকে বললেন, কিছু মনে করো না, আমি একটু কঠিন দূরভাবে তোমার সঙ্গে কথা বললাম। আর না না না, ঠিক আছে, আপনি আপনার জায়গা থেকে আপনি বলেছেন, ঠিকই আছে। এইটা একটা আমার মনে আছে, মানে খুব এর এরকম খবর করতে গিয়ে এরকম হয়েছে এইগুলো। আরো অনেক ঘটনা। আর একটা তো আমারই মনে হচ্ছে বিজয়বাড়াতে। হ্যাঁ, বিজয়বাড়াতে যেটা হয়েছিল ওটা অবশ্য খবরের বিষয় নয়, ওটা ছিল হচ্ছে বিজয়বাড়াতে এক্সটেন্ডেড সিসির মিটিং ছিল সিপিআইএম এ। ওই 2009-এর নির্বাচনের আগে আগে আর কি, 2008-এ সিপিআইএম সমর্থন, মানে বামপন্থীরা সমর্থন তুলে নিয়েছিল ইউপিএ গভর্নমেন্ট থেকে। তো তারপরেতে তখন দুটো বিষয় ছিল এক্সটেন্ডেড সিসিতে। একটা হচ্ছে এই যে তুলে নেওয়ার বিষয়টা ফেলা, সেটা সিসিকে দিয়ে র্যাটিফাই করানোর বিষয় ছিল, কারণ সর্বোচ্চভাবে সেইভাবে দেখতে গেলে কমিটি তো সিসি, সেন্ট্রাল কমিটি। আর একটা বিষয় ছিল তখন সিঙ্গুর নন্দীগ্রাম, তার কি এফেক্ট হয়েছে, সেটা ভোটে কি পড়বে বা পড়েছে বা এগুলো সমস্ত ছিল। 2008-এ পঞ্চায়েত হয়ে গিয়েছিল, সিপিআইএমের ফল অত্যন্ত খারাপ হয়েছিল, যেখান থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল হয়তো পরিবর্তনের দিকে যাচ্ছে বাংলা। তো আমরা গেছি সাংবাদিকরা সেটাতে। সেই হতে হতে আবার যেটা হলো সেটা হচ্ছে যে আমরা বাইরে ঘুরে বেড়াচ্ছি, আর যে জায়গাটা হয়েছিল ওটা একটা একটু একটু নির্জন জায়গা, একটা ওই সরকারি মানে মিউনিসিপ্যালিটি সম্ভবত কোনো হল টল ছিল আর কি। তো সেখানেতে ওটা ধারে কাছে দোকান টোকান ছিল না, খুব গরম ছিল আমার মনে আছে। তা আমি ওই অভিযানে গেছি, তখন গিয়ে আমার যা ছবি টবি ছাড়ার এছাড়ার এগুলো ছেড়ে আবার যখন এসছি, তখন দেখলাম অন্যান্য সাংবাদিকরা, অনেক সিনিয়র সাংবাদিকও ছিলেন, তারা সব বসে আছেন। দেবাশিসদার অনেকক্ষণ ধরে জল চেষ্টা পেয়েছে, এই ক্রেট জল ভেতরে যাচ্ছে। ভলেন্টিয়ার যারা ছিলেন তাদের কাছে চাওয়া হচ্ছে, বলছে জল এই জল দেওয়া যাবে না, এখানে কোথায় দোকান খুঁজেও পাচ্ছি না, কি করি। তো আমি বললাম, তখন আমার ফোনে একটা খবর এলো যে বুদ্ধদেব ভট্টাচার্য এয়ারপোর্টে নেমেছেন, আসছেন। তো আমার কি হলো মাথায়, আমি ভলেন্টিয়ারকে ডাকলাম, আমার অ্যাক্টিভেশন কার্ডটা বার করলাম, তাতে বিশ্বজিৎ ভট্টাচার্য লেখা আছে। তো আমি তাকে বললাম বুদ্ধদেব ভট্টাচার্য ইজ কামিং। I বললাম, মাই নেম ইজ বিশ্বজিৎ ভট্টাচার্য, ব্রাদার অফ বুদ্ধদেব ভট্টাচার্য। আমি বললাম, নীরব। ওরা জলকে নীরব বলছিল, শুনেছিল। সে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে 1 ক্রেট জল এনে দিল। আমি বাইরে অন্য সাংবাদিকদের বেরোলাম, সে ভালো করে দেখছে, কিছুই বললো না। এইটা নিয়ে আমাদের মধ্যে খুব হাসাহাসি হয়েছিল। এটা অনেকদিন ধরে এখনো আমাকে সেই সময় যারা দেখা হলে অনেকেই বলে বিশ্বজিৎ ভট্টাচার্য ব্রাদার অফ বুদ্ধদেব ভট্টাচার্য। এটা
খবরের এই নয়, এটা একটা মানে এরকম নানা রকমের তোমার অভিজ্ঞতা আছে। খবরে আমরা যখন যাই তখন নানা রকমের ঘটনা ঘটে। না, একটা বিষয় যে যে সময়টা তোমরা মানে এই টেলিভিশন মিডিয়ায় কাজ শুরু করেছো, তখন তো একদম টেলিভিশন মিডিয়া সবেমাত্র এসছে। তার আগে পর্যন্ত নেতৃত্ব তারা প্রিন্ট মিডিয়ার সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য ছিল। তো টেলিভিশন মিডিয়াতে অনেক টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ থাকে, মানে নতুনভাবে কিছু খবর তৈরি হচ্ছে। সেক্ষেত্রে নেতৃত্বের সঙ্গে মানে এই টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ নিয়ে বা এই টেকনোলজি নিয়ে কোনো রকম সমস্যার মধ্যে কোনো পড়তে হয়েছিল? হ্যাঁ, এটা একটা মজার ঘটনা ছিল। তবে তার আগে একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে এই বিষয়টা কিন্তু অনিল বিশ্বাসের কাছে অন্য রাজনৈতিক নেতা বা যারা বক্তব্য বলেন সাংবাদিক এই টেলিভিশনে বা সোশ্যাল সাইটে শেখা উচিত। অনিল বিশ্বাস কিন্তু এই পরিবর্তনটা খুব দ্রুত ধরতে পেরেছিলেন, এবং উনি যখন সাংবাদিক সম্মেলন করতেন, প্রিন্ট মিডিয়ার সঙ্গে যখন কথা বলতেন, যতটা ইলাবোরেটরি করে বলতেন, সংবাদ যখন টেলিভিশনে বলতেন, সেই সময় তো এতটা সোশ্যাল সাইটের কোনো বিষয় আসেনি, টেলিভিশনে যখন বলতেন তখন কিন্তু একেবারে অন্যরকম, এবং যতটুকুন দরকার ঠিক ততটুকুন বলতেন। এইটা আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করেছিলাম। আর এটা একটা মজার ঘটনা আছে, মানে আমি সেই বর্ষিয়ান সাংবাদিকের নামটা বলছি না, যাই হোক, তখন ইউপিএ গভর্নমেন্টকে বামেরা সমর্থন করছে তখনও। তো সেই সময় পেট্রোপণ্যের দাম বারবার বাড়ছিল, এ করছিল। তো ফলে বামেদের একটা বক্তব্য খুব দরকার ছিল সেটার সময় এই সমস্ত বিষয়গুলো নিয়ে, যেহেতু তাদের সমর্থন রয়েছে। তো তখন অনিল বিশ্বাস নেই, বিমান বসু তখন রাজ্য সম্পাদক এবং লেফট ফ্রন্টের আহ্বায়ক, বা যা লেফট ফ্রন্টের চেয়ারম্যান যখন ছিলেন, আহ্বায়ক না, চেয়ারম্যান ছিলেন, দুটো পদেই আছেন। তো সেই সময় আমি এবং আরেকটি টেলিভিশন মাধ্যমের দুজনের আমাদের যাওয়ার কথা হলো, দুটি সংবাদ মাধ্যমকে। আমরা আলিমুদ্দিনে ফোন করলাম, আমাকে আলিমুদ্দিনে যিনি বিমানদার সমস্ত এই বিষয়গুলো দেখতেন, তিনি বললেন যে তুমি এসো, তবে একটু অপেক্ষা করো, ওরাও আসবে বলছে, ওদের তো অফিসটা একটু দূরে, একসঙ্গে করে নেবেন, বিমানদাকে তো জানো, বারবার বলা এ করা। আমরা হ্যাঁ ঠিক আছে। তো আমি গিয়ে অপেক্ষা করছি, তো তখন দেখলাম যে সেই টেলিভিশনের অনেকজন তখন ছুটিতে বা অসুস্থ ছিলেন, তার ফলে বর্ষিয়ান সাংবাদিক তিনি এসেছিলেন, তিনি কোনোদিন বোধহয় তার আগে আলিমুদ্দিনে আসেননি। তা আমি জিজ্ঞাসা করলাম কী ব্যাপার, বললো আমাকে এই ব্যাপার। আমি বললাম চলো চলো তাড়াতাড়ি চলো। এবার গিয়ে বিমান বসু বলেছেন, বক্তব্য বলা হয়ে গেছে, আমি আমার এই গোটাচ্ছি, হঠাৎ দেখি শুনতে পেলাম বিমান বলছেন যে এই বিশ্বজিৎ, এই বিশ্বজিৎ। আমি বললাম হ্যাঁ কী হয়েছে, কী বলছে কী বলছে। আমি এবার তাকিয়ে দেখি সেই বর্ষিয়ান সাংবাদিক, তিনি তো চুপা চুপে দাঁড়িয়ে আছে। আমি তো বুঝতে পারলাম না। আমি বললাম হ্যাঁ কী, আমি দেখছি না, কী হয়েছে কী। তখন তিনি বলছেন না ওই আমি বললাম যে একটা টিকট্যাক করবো, আর উনি তো খুব রেগে গেলেন। সে মানে কি, হ্যাঁ সে আবার কি টিকট্যাক কি। আমি তখন বললাম আপনি বসুন। আমি বললাম, মানে অদ্ভুত মানুষ ছিলেন। সঙ্গে সঙ্গে আমি বললাম আপনি বলছেন, আমি বলছি। তা আমি বললাম তখন ওই কিছু না, একটা আমাদের এই শব্দ এরকম এতে চলে, আপনি একা একটু বলবেন ওনাকে, উনি এরকম প্রশ্ন করবেন, করে এবার আপনার উত্তরটা আপনার মুখের কাছে আবার বোমটা ধরবেন। ও তা সেটা বললেই তো হয়, ঠিক আছে তাড়াতাড়ি করুন। তো পরে যখন নিচে নেমে এলাম তখন তুই চিলি বাগিস, আমি তো কিছু বোঝাতে পারছিলাম। আমি না বিমানটা ওই কিছু মানে যেগুলো মনে হয় না, জানি না, আমি এ করি না। কারণ আর একটা ঘটনা আমি এটা বলি, এটা বিমানদার, সেটা হচ্ছে যে ওরকম লেফট ফ্রন্টের চেয়ারম্যান হিসেবে সাংবাদিক সম্মেলন করেছেন, করার পরে এবার আমি নিচে নেমে এসেছি, হয়ে গেছে আমার ক্যামেরা পার্সন, ওরা গল্প করছে নাম বেয়ে করবে। হঠাৎ দেখি তখন সর্বাণী ছিল, সর্বাণী ওই অফিসে আমার বলছে তোমার বিমানদা ডাকছে। এবার আমি কেউ পড়ে গেছি, গিয়ে আমি তখন বলছি যে আমাকে বলছে শোনো এদিকে। গেলাম, কি পেয়েছো তুমি? হ্যাঁ কি পেয়েছো আমাকে? আমি কি সিনেমা করি? আমি কি, আমি তো কিছু বলিনি। আমি তুমি বলনি, তোমার ক্যামেরা পার্সন। আরে আমাকে কি বলছে জানো, এদিকে ঘুরে বসুন, এই সোজা হন একবার। মানে কি,
হ্যাঁ, কাটওয়েজ নিতে চাইছে সে, কিছু খবরের মাঝখানে তো দেখাতে হয় সেই মুডগুলো। এবার সে বুঝতে পারেনি বিমানদাকে কীভাবে বলতে হবে, সে ওইভাবে বলেছে, সে ভয়ঙ্কর রেগে গেছে। তো এরকম আমি একটা কথা বলি আর কি, মানে যেটা তুমি যে পরিবর্তনের কথা বলছিলে, আমি যে পরিবর্তনগুলো দেখতে পাই সেটা হচ্ছে এই বিমান বসু, এই রাজনৈতিক ব্যক্তিত্ব যে কদিন আছেন, একটা অধ্যায় আছে, এরা চলে যাওয়া মানে পুরো একটা অদ্ভুত রাজনৈতিক যুগ শেষ হয়ে যাওয়া। আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতির বাইরে কিছু জানেন না, এবং ওপরটা খুব কঠিন, কারণ দীর্ঘদিন 16-17 বছর বয়স থেকে রাঢ় বাংলায় রুক্ষ জমিতে কাজ করেছেন, একদম সরাসরি মানুষের মধ্যে কাজ করেছেন, বাড়ি ঘরদোর ছেড়ে চলে এসেছিলেন, ফলে উপরে একটা কাঠিন্য আছে, কিন্তু ভেতরে যে কি অসম্ভব একটা কোমল এবং মানবিক মন বা মানুষ হিসেবে কতটা যথার্থ, তা না হলে যে ওই সাধারণ একেবারে খেটে খাওয়া গরিব গুরু নিম্নবিত্ত সাধারণ মানুষের মধ্যে চলে গিয়ে থাকা, কাজ করা যে সম্ভব নয়, তাদের যদি নিজেকে মধ্যে থেকে তাদেরকে উপলব্ধি না করতে পারে, তার তো ভোটে দাঁড়ানোর কোনো ব্যাপার ছিল না, যে জেতার জন্য রাজনীতিতে মন্ত্রী হব বা এ করবো তার জন্য করছি, ফলে ভান তা নয়। একেবারে ভেতর থেকে একটা যে সামাজিক অন্যায় যেগুলোকে মনে করতেন, যেগুলো তাদের পাওয়া উচিত অথচ পাচ্ছেন না, সেই অন্যায় হচ্ছে তাদের সঙ্গে, সেইগুলোকে দূর করব, এরকম একটা মনোভাব থেকে সেটা বিমান বসুর সঙ্গে জেলা স্তরে, গ্রামে বা একেবারে সাধারণ মানুষের মধ্যে যদি যাওয়া যেত, যখন আমরা গেছি দেখেছি, আমি বারবার উপলব্ধি করেছি তাদের সঙ্গে কথোপকথন যেন একেবারে ঘরের মানুষের সঙ্গে কথা বলছেন, তারাও সেইভাবে বলছে। আবার উপরটায় আমি যেটা বলবো সেটা হচ্ছে যে শহুরে যে সমস্ত একটা চালাক চালাক, বিমানদা বলতেন চালাক চালাক কথা আমার পছন্দ হয় না, তো এই শহুরে যে একটা সংকীর্ণতা এবং একটা ওপরের একটা পালিশ, যেটা ভেতরের বিষয় নয়, ওপরটা একরকম ভেতরটা আর একরকম, এইগুলোকে খুব একটা সহ্য করতে পারতেন না। ওই জন্য উনি চাইতেন যে আমায় যে কথা বলবে সোজা কথা বলো, আমার যদি মনে হয় আমি হ্যাঁ বলবো, আমার যদি মনে হয় না বলবো, তুমি আমাকে জিজ্ঞেস করে নাও, এরকম একটা ওনার মনোভাব ছিল। আমার একটা মনে আছে, আমি তখন যে টেলিভিশনে ছিলাম, সেই টেলিভিশনে তখন যিনি একেবারে চিফ এডিটর ছিলেন আর কি, তিনি হঠাৎ ভোটের আগে আমাকে বললেন যে আমি যাব কলকাতায়, বিমান বসুর ইন্টারভিউ করব। তো আমি তো একটু প্রমাদ গুনলাম, কারণ তার একটু কথাবার্তা চালচলন আমি জানি, আমি তো খুব ভাবলাম যে কিন্তু কী করবো, কিছু করার নেই, বলতে হবে আমাকে, কাজটা করতে হবে। তা আমি বিমানদার সঙ্গে দেখা করে এরকম বললাম, এরকম নেবেন, তুমি থাকবে? আমি বললাম হ্যাঁ, আমি সঙ্গে থাকবো। তো ঠিক আছে, তো যাও বাবুর কাছে যাও, বাবুদা দেখতেন বিমানদার, দেখো কবে তারিখ টারিখ কী আছে দেখো। তা গিয়ে যাই হোক একটা ডেট ঠিক হলো, এবার উনি এসছেন, আমি নিয়ে গেলাম আলিমুদ্দিন স্ট্রিটে, ক্যামেরাম্যান ক্যামেরা সেট করে বিমানদা বসলেন, আমি বললাম এই আমার হায়দ্রাবাদ থেকে এসেছেন, আমার বস। তো বিমানদা ঠিক আছে বলুন, ঠিক আছে, হ্যাঁ কি নাম আপনার? তো উনি নাম বললেন, বলে উনি বললেন আমি আসলে হায়দ্রাবাদে থাকি, আমি টিভিটা দেখি। ও টিভি তো আমিও দেখি। তখন আমি তো বলছি আমি তো, আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শুরু করে দিই, আপনি প্রশ্ন করুন। এইভাবে আমি দেখলাম যে আর যদি কথা বাড়াতেন তাহলে খুব মুশকিল হতো। এরকম আরেকটা হয়েছিল, মানে আমি বলছি যে কতটা সোজা সরল মানুষ ছিলেন, তুমি যেটা বলবে সেই কথাটা তোমাকে রাখতে হবে। আরেকটা ওরকম, আমি ভোটের আগে ইন্টারভিউ নিতে গেছি, তখন এখানে আমার কলকাতায় যিনি বসছেন তিনি বলে আমি যাবো তোমার সঙ্গে, আমি হ্যাঁ অবশ্যই চলুন, কোনো অসুবিধা নেই, যাবেন না কেন? তো গেছি, গিয়ে বলেছি আমার প্রশ্ন উত্তর শুরু হয়েছে, শেষ হয়ে গেছে,
এইবার উনি তখন একটা হঠাৎ প্রশ্ন করেছেন, বিমান দা আমাকে বললেন, তার আগে আমি প্রথমে পরিচয় করিয়ে দিয়েছিলাম, আমি বলেছিলাম এরকম, কে? আমি তো বললাম আমার তো অবস্থা খারাপ হয়। আমি বললাম এই মানে ওই আর কি আমার কলকাতায় উনি দেখেন এরম করে বলছি আমি, ও তো প্রশ্ন করছেন কেন? না মানে না, তুমি তো বললে তুমি করবে, তুমি তো বলোনি। আমি আচ্ছা আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমি কি বুঝতে পারিনি, দুটো প্রশ্ন করবেন, হ্যাঁ ঠিক আছে বলো। এবার তারপরে যে প্রশ্নের উত্তর, এই ছিল আর কি, মানে এরকম একটা বিষয় ছিল, খুব সোজা সরল ভাবে কথা বলতেন। এটাকে যদি তুমি অন্যভাবে দেখো, যেভাবে দেখো সেটা তোমার ব্যাপার, কারণ জলটা বর্ষার পড়ছে, এবার সেটা কোথায় কোন পাত্রে পড়বে তার উপরে, তার জন্য তো বর্ষার জলটার দায়ী নয়। এখন অবশ্য পরিবেশ দূষণের জন্য বর্ষার জলও অনেক রকম হয়েছে, কিন্তু আমি পবিত্র পরিষ্কার জলের কথা বলছি। বিমান বসু হচ্ছেন তাই, মানে সোজা কথা বলো, সোজাভাবে এ করো, কোনো অসুবিধে নেই। জ্যোতিবাবুর সঙ্গে কেমন ছিল এই মানে টেলিভিশন মিডিয়া সবেমাত্র এসেছে নতুন? হ্যাঁ, জ্যোতিবাবুর টেলিভিশন মিডিয়াতে দুটো বিষয় ছিল। একটা হচ্ছে ওনার বয়সের কারণে চোখের ওপর আলোটা সহ্য করতে পারতেন না, আর কানের একটু অসুবিধে ছিল বলে উনি বেশিরভাগটাই ওই মানে যখন আমি বলছি যে টেলিভিশন মিডিয়া খুব জোরালোভাবে হয়েছে তখনকার কথা বলছি, তখন শুনতে কানে আস্তে আস্তে ওনার কমে আসছে, ফলে লিপ রিডিংটা দেখতেন, ফলে খুব চেঁচিয়ে করে ওরমভাবে কথা বললে বিরক্ত হতেন। আর ওনার আত্মসহায়কের কারণে আমার কতগুলো সুবিধে হয়েছিল, যে কারণে আমি প্রশ্ন করলে উত্তর পেয়েছি অন্য সবার মধ্যে। তার কারণ হচ্ছে তিনি আমায় শিখিয়ে দিয়েছিলেন যে ডান দিক থেকে একটু দাঁড়িয়ে কথা বলবে, আর তবু যদি কারে একটু যায় যাবে, আর আস্তে আস্তে ধরে কথা বলবে, লিপ রিডিংটা উনি করেন, আর আলোটা জ্বালাবে না, যখনই হোক যেভাবে হোক আলো জ্বালাবেন, মুখে যেন আলোটা না পড়ে। উনি তো বক্তব্য সেই প্রিন্ট মিডিয়াতেও যা টেলিভিশন মিডিয়াতে তাই, ওই 2 লাইন 3 লাইন 4 লাইন যেটুকুন বলার ওইটুকুন বলতেন। আমার মনে আছে একবার তখন এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি হলেন, তার আগে একটা খবর ছড়িয়েছিল যে জ্যোতিবাবুকে করা হচ্ছে, জ্যোতিবাবু যদি রাষ্ট্রপতি হন দিল্লির যে দল শাসন ক্ষমতায় অন্য বামপন্থীদের এতে রয়েছে তারাও চাইছে যদি হয়, তো ডিওএফআইয়ের একটা সম্মেলন ছিল সল্টলেক স্টেডিয়ামে। তো হয়ে যাওয়ার পর জ্যোতিবাবু নেমে এলেন, তা আমি বললাম একটা প্রশ্ন আছে, তো তাকালেন, বলে হ্যাঁ। তা আমি বললাম এরকম শোনা যাচ্ছে আপনি রাষ্ট্রপতি হবেন? তাকালেন, বিরল হাসি একটুখানি ঠোঁটের কোণে একটুখানি হলো, তো বললেন যে আমার একটা অসুখ আছে, ইরিটেবল বাউল সিনড্রোম। বেশ কয়েক বছর হয়ে গেল, বাংলা যখন বলতেন তো তখন বাংলা, আবার ইংরেজি বলতেন অক্সফোর্ডের ইংরেজি, বেশ কয়েক বছর হয়ে গেল সারাতে পারছি না, মাথাটা ঠিক আছে বলে হাঁটতে আরম্ভ করলেন, বুঝে নাও তুমি। তারপর আবার ঘুরে দাঁড়িয়ে বললেন ওই শুনছি একজন বিজ্ঞানী এরকম কেউ একজন হবেন বলে। এটুকু ছিল জ্যোতিবাবুর নিজস্ব স্বাভাবিক কথা বলার পদ্ধতি। ওই ওকে বললাম, উনি বললেন, এটা করতেন। যেমন মনে আছে আমার আর একটা ঘটনা, মনে হচ্ছে অজস্র ঘটনা রয়েছে, আমি আর একটু বাড়াচ্ছি। জ্যোতিবাবু তখন প্রায় বাড়ি থেকে বেরোন না, খুব বড় এ ছাড়া যেতে পারেন না, গাড়িতে গেলেও কষ্ট হয়, সমস্ত রকমের অসুবিধা হয়। সেই সময় কেন্দ্রের এক মন্ত্রী এসেছিলেন, তিনি গ্রাম উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী, লালু প্রসাদ যাদবের দলের, আরজেডি, তার নাম রঘুবংশ যাদব। তো তিনি এসে ওই উত্তর 24 পরগনার একটা জায়গায়, গৌতম দেব তখন ওই যে সমস্ত হিডকোর্ট থেকে কাজগুলো করছিলেন ওরকম কোনো একটা এতে তাকে নিয়ে যাওয়ার কথা, হেলিকপ্টারে যাবেন। তো ফলে গৌতম দেব জ্যোতিবাবুকেও নিয়ে গেছিলেন বুঝিয়ে, জ্যোতিবাবু হেলিকপ্টারে গেলে গাড়িতে যেতে পারবেন না,
জ্যোতিবাবু যখন, ওইটা তো ছিল, যখনই শুরু করতেন বক্তব্য বলা, প্রত্যেকটা সময় বলতেন যে আমি আপনাদের কাছে অনুমতি চেয়ে নিচ্ছি, আমি দাঁড়িয়ে এখন বলতে পারি না, আমি বসেই বলবো। বলেই তখন তারপরে বলছেন, পাশেই মন্ত্রী বসে রয়েছে, বলছেন ওই আমি তো আসতে পারি না, এখন যেতে টেতে পারি না, আপনাদের কাছে আসতে পারি না, অসুবিধা হয়। তা ও গৌতম বলল, কেন্দ্রের একজন মন্ত্রী এসছেন, গ্রাম ট্রাম দেখেন, বলবো গ্রাম উন্নয়ন মন্ত্রী, তো গ্রাম ট্রাম দেখেন, তো ওই হেলিকপ্টারে আমায় নিয়ে এলো, তাই আপনাদের সঙ্গে দেখা হলো, দেখতে পেলাম। তো তাই এটা ছিল জ্যোতিবাবুর। এরকম ভাবার কোনো কারণ নেই যে কে অবজ্ঞা করছেন, এই করছেন। এটা জ্যোতিবাবুর একটা ধরন, পদ্ধতি। যেমন আমি বলছি যে কেন মনে করবে না, এখানে যখন আরএসএসে প্রথম খুব বড় সভা হয়েছিল শহীদ মিনারে, তখন ছিলেন কে সুদর্শন, তখন সৎসঙ্গ চালক, তিনি প্রধান বক্তা আসছেন। তো আমার মনে আছে যে আমরা তখন আলিমুদ্দিনের নিয়মিত ওই দিনটায় ভিড় করতাম, সেদিন রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক হতো, তখনও জ্যোতিবাবু আসতেন বৈঠকটায়, বেরোবার সময় তাকে প্রশ্ন করলে, তো জ্যোতিবাবুর সিট দিয়ে নামলেন, আমি আমার বলায় ভুল হয়েছিল, আমি বললাম জ্যোতিবাবু এরকম সুদর্শন আসছেন, জ্যোতিবাবু একদম প্রথমেই বললেন কে সুদর্শন, ভদ্রতার এইটা দেখ। এটা নিয়ে তারপরে যে প্রশ্ন ছিল আমি আর বাড়াচ্ছি না, সেগুলোর উত্তর দিলেন। তো অনেক সাংবাদিকদের মধ্যে তাহলে পুরো উড়িয়ে দিল একদম, কে সুদর্শন, না কে সুদর্শন বলেননি, ওনার পুরো নামটা কে সুদর্শন, উনি সেইটা বললেন, আমার বলাটা ভুল হয়েছে সুদর্শন, কারণ তিনিও একজন সম্মানীয় ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, আমার একদম উচিত হয়নি সুদর্শন বলা। এইগুলো ছিল জ্যোতিবাবুর। এই বলছি না আমি যে এই ঘরানা বা এই যে বিষয়গুলো, এইগুলো হারিয়ে গেছে, চলে গেছে অনেক। শেষ প্রতিনিধি আমার মনে হয় বিমান বসু রয়েছেন। তো ওরকম একটা এতে হঠাৎ করেই আমার ঠিক এটা এখন মনে পড়ছে না, এরকম একটা প্রশ্ন করে ফেলে, মানে জ্যোতিবাবু আসার নয়, হঠাৎ করে এসে গেছেন আর কি। তা বুমটা আমি আর সামনে ধরতে পারিনি, মানে আমার হাতটা এখানেই ছিল। তখন প্রশ্নটা শুনে বললেন যে ক্যামেরাটা দেখতে পেয়েছেন, ওই জন্য বললেন ও আপনার ডান্ডা কোথায়, আপনি তাড়াতাড়ি করে তখন সামনে ধরলাম। তো সে বললেন, বলে চলে গেলেন। কোনো বিষয় ছিল না যে কোন, এখন যেমন শুনি যে কোন প্রতিষ্ঠান আপনার, কোন টিভি, কোন কাগজ, এবং সেই অনুযায়ী একটা উত্তর দেওয়া বা না দেওয়া, একেবারেই নয়, জানতেই চাইতেন না যে কোন কি প্রশ্ন যদি শুনলেন, সেটাতে যদি উত্তর দেওয়ার হয় দিলেন। এরকমও হয়েছে, যদি ওকে প্রশ্ন করা হয়েছে যে এরকম আপনাদের পরে ব্যুরোর মিটিং চলছে, এটাতে কি হলো, তাতে উনি বলেছেন যে দাঁড়িয়ে, দেখো আমাদের দলের মিটিং চলছে, আমি তো দলের ওরকম মিটিংয়ের কথা আপনার কাছে বাইরে বললে আমাকে তো দল বার করে দেবে। এই যে শৃঙ্খলা বোধ এবং অন্যজনকে সম্মান করা, যে প্রশ্ন করেছে তাকেও ঠিক সম্মানটা দিয়ে উনি উত্তরটা দিলেন। এবং কখনো আপনি কে, কোথা থেকে এসছেন, এর সঙ্গে আমি কথা বলি না বা এই বলবেন জীবনে। অনিল বিশ্বাসের কোনো সাংবাদিকের যতই কঠিন প্রশ্ন হোক, অনিল বিশ্বাসের ব্যাপারটা ছিল যে তুমি যদি ওয়াকার ইউনিস হও, আমিও সচিন তেন্ডুলকার, এরকম ব্যাপার। হ্যাঁ একেবারে, এবং খুব রসবোধ সহকারে উত্তরটা ফিরিয়ে দিত। একদমই। একটা ঘটনা মনে আছে আমার, তখন মিউনিসিপ্যাল ইলেকশন, কোন সাল আমার এখন মনে পড়ছে না, তো বরানগর থেকে শুরু করে আপ টু সোদপুর এলাকা গিয়ে কোনো বিরোধী দলের বুথ যেখানেতে ভোট চলছে সেখানে যে বসে সেই সমস্তগুলো, এরকম কিছু চোখে পড়েনি। দু এক জায়গায় চোখে পড়েছে, একটাও লোক নেই, আর প্রার্থী তো বিরোধী প্রায় খুঁজেই পাওয়া যায়নি। তো ভোট টোট হয়ে গেল, বিকেলবেলা সাংবাদিক সম্মেলন অনিল বিশ্বাসের, আমরা ওইটা থেকে ঘুরে আলিমুদ্দিন গেছি। তো নানা জনে নানা প্রশ্ন করছে, অনিল বিশ্বাস উত্তর দিচ্ছেন, এবং তার বক্তব্য ছিল যে অত্যন্ত শান্তিতে ভোট হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, আমরা অভিনন্দন জানাই মানুষকে। তো আমি বললাম যে শান্তিতে ভোট হয়েছে, একটা অদ্ভুত শান্তি দেখলাম,
সেটা হচ্ছে বরানগর থেকে সোদপুর পর্যন্ত প্রায় বিরোধীদের কোনো বুথ আমি দেখতে পাইনি। দু এক জায়গায় যা দেখেছি কোনো লোকই নেই, আর বিরোধী দলের প্রার্থী তো দেখতেই পাইনি। তো বললেন, হ্যাঁ আচ্ছা তাই। তো আমাদের যদি বলতো তাহলে আমরা ওদের বুথ টুথগুলো তৈরি করে দিতাম, কিছু লোক টোকও দিতে পারতাম বসার জন্য, প্রার্থী তো দিতে পারতাম না আমরা। এইগুলো তো আমাদের বললেই পারতো। এই ছিল অনেক বিশ্বাসের। শুধু একটা বিষয় যে তুমি তো মেন স্ট্রিম যে লেফট পলিটিক্যাল পার্টি তার পাশাপাশি সিপিআই মাওবাদীদের কভার করেছো, বিভিন্ন জায়গা থেকে যেতে হয়েছিল, গেরিলা যুদ্ধ, এবং এইসব বিষয়গুলো তোমার অভিজ্ঞতা রয়েছে। এই দিনগুলো কেমন ছিল, মানে কিভাবে তুমি হিসেবে কভার করতে গিয়েছিলে, মানে বাইরে থেকে আমরা যেরকম খবর দেখেছি? ওটা খুব কঠিন পরিস্থিতিতে আমাদের কাজ করতে হয়েছে, খুবই। তার কারণ হচ্ছে, একদিকে দেখো দলটা, সংগঠনটা নিষিদ্ধ সংগঠন এবং তাদের কাজকর্ম নিষিদ্ধ, ফলে তাদেরকে কভার করতে গেলে তাদের যেন বিষয়টাকে আমরা গ্লোরিফাই না করি, খবর হিসেবে খবরটা থাকবে, এইটা একটা সবসময় চাপ থাকতো, কারণ সেটা দেশের আইন বিরুদ্ধ হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তাদের পুরো রাজনীতিটাই হিংসার ওপর দাঁড়ানো। সেখানেতে কিন্তু এই যে কথাগুলো আমি বললাম তার আগে, এই রাজনৈতিক নেতা বা ব্যক্তিত্বদের যে দৃষ্টিভঙ্গি, সেটা ছিল না। সেখানে যদি শত্রু মনে হতো, সে তাহলে শত্রু, মানে তার ফিরে আসা বা তার শারীরিকভাবে হেনস্থা না হওয়া, এই সবগুলো সম্ভাবনা অনেক কম ছিল, বেশি ছিল ওইটাই হতে পারে। এবং পেশাগত কারণে তাদের যদি কোনো খবর আগাম পাওয়া যায় যে কোনো একটা হিংসাত্মক কাজ তারা করবে, বা তাদের কোনো একজন নেতা অমুক জায়গায় আসছে, সেখান থেকে তার একটা আলাদা করে বক্তব্য নেওয়া হবে, খুব স্বাভাবিকভাবেই তখন মনে হতো যে নিষিদ্ধ সংগঠনের নেতা, নিষিদ্ধ তো সেটা তো সেইভাবে কাজ করা। আমি এবার এটাও বলবো একটা কথা, এইখানে কিন্তু তখন বামফ্রন্ট ছিল সরকারে বলে আমরা কিন্তু এই কাজগুলো করতে পেরেছি, নাহলে কিন্তু এইগুলো করা যেত না। আমরা কিন্তু সেই দিক দিয়ে দেখতে গেলে আইনগত কাজ করিনি, কারণ তিনি দেশের আইন ভাঙছেন। দেশের যে প্রচলিত আইন, যেগুলো তারা বলছেন যে এই আইন মানি না, অমুক করি না, সেটা তাদের রাজনৈতিক বক্তব্য, সেটা তো সাংবাদিকদের নয়। কিন্তু সেই হিসেবে আমরা কখনো প্রাতিষ্ঠানিক কোনো বিরোধিতার মুখে পড়িনি, একেবারেই পড়িনি। তো সেইগুলো করতে গিয়ে আমার মনে আছে যে বিভিন্ন সময়ে প্রাতিষ্ঠানিক পুলিশ প্রতিষ্ঠান থেকে জানতে চাওয়া হয়েছে এটা কি হলো, ওটা কি হলো, একটু বলো, এ করো। আমরা কিন্তু আমাদের স্বাধীনতা বজায় রেখে কাজ করতে পেরেছি, কিছুই সেভাবে গিয়ে বলতে হয়নি। কিন্তু বলতে, তার কারণ হচ্ছে আমরা সবসময় চেষ্টা করতাম যে যেটুকুন ওরা বলেছে ঠিক সেটুকুন দেখিয়ে দেবো, কোনো নিজের কাছে রাখা বাকিটা গোপনে করা এরকম কোনো কাজ, বা তাদেরকে গোপনে সাহায্য করা কোনো রকম, পুলিশের চোখ এড়িয়ে, এইগুলো আমরা কেউ কোনোদিন করিনি। আমরা সচেতনভাবেই করিনি, কারণ ওটা আমাদের কাজ নয়, ওটা আমরা করব না। তাদের রাজনীতির সঙ্গে আমাদের কোনো মিলও নেই, কোনো সমর্থনও নেই। আর দ্বিতীয়ত পেশাগত কারণে ওটা নয়, এবং সরকার বিরোধী কাজে আমরা কখনোই মদত দিতে পারি না। সেটা যাই যে খবরই হোক, যতটা আকর্ষণীয় হোক, চিত্তাকর্ষক হোক, কখনোই হয় না। কিন্তু ওই দিনের পর দিন ওই সমস্ত এলাকায়, ওই রকম উপদ্রুত এলাকায় কাজ করার ভয়ঙ্কর চাপ ছিল। কারণ এরকমও হয়েছে অনেক সময়, গিয়ে ওই ঘিরে ধরেছে নিচের তলার কর্মী এরা, এবার উপরের তলার কাউকে পাচ্ছি না, ফোনে পাওয়া যাচ্ছে না, তখন তারা আটকে রেখেছে, এবং যে কোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে, যা কিছু করতে পারে। শেষ পর্যন্ত সেখান থেকে অনেক কষ্টে বেরোনো গেছে, তাদের করা গেছে, এরকম বহু ঘটনা আমাদের অনেককেই পড়তে হয়েছে ঘটনার মুখে। আমি বলবো ওই কবছর আমাদের অত্যন্ত কঠিন পরিস্থিতিতে কাজ করতে হয়েছে দিনের পর দিন, এবং সব মিলিয়ে আমি যেটা বললাম যে ভয়ঙ্কর চাপ। নিষিদ্ধ সংগঠন হিসেবে এই সিপিআই মাওবাদীরা
তারা মুখপাত্র নিয়োগ করেছিল, যারা বিভিন্ন স্টুডিওতে গিয়ে বা টেলিভিশনে গিয়ে তাদের বক্তব্যটা বলতে পারতো। এটা নজিরবিহীন বলা যায়। তো সেই রকম একটা জায়গায়, যে চ্যানেলে যখন দায়িত্বপ্রাপ্ত, সেরকম একটা জায়গাতে মুখপাত্র এসেছিল, এবং তারপরে একটা কলকাতা পুলিশের তরফ থেকে একটা অপারেশন হয়, ওটা একটু বড়। হ্যাঁ, এটা ওই ওই সময় আমি তখন লালগড়ে, আমি কলকাতায় ছিলাম না। তো আমি জানতাম যে এরকম আসছে একটা টক শো, তাকে নিয়ে হবে। আমি এটাও বলবো যে এরকম একটা নিষিদ্ধ সংগঠনের মুখপাত্র, তাকে নিয়ে টক শো হচ্ছে, সেটাতে কিন্তু পুলিশ কোনো বাধা দেওয়া, যখন শো চলেছে বাধা দেওয়া নয়, তারা বাইরে অপেক্ষা করছিলেন। ওই ভদ্রলোক বেরোনোর পর তাকে গ্রেপ্তার করা হয়, এবং সেটা নিয়ে খুব হইচই হয়েছিল যে তাকে পুলিশ খুঁজছিল অনেকদিন ধরে। তিনি কেন রাজি হয়েছিলেন, তিনি নিশ্চয়ই জেনে এসেছিলেন যে তার গ্রেপ্তার হতে পারেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার রেসটা কিন্তু অন্যভাবে হয়েছিল। আমি এটাও বলবো, একটা বামপন্থী সরকারের মনোভাবের কথা তোমায় বলি। আমার দুই সহকর্মী, যে একজন সহকর্মী তাকে নিয়ে এসেছিল, আর যিনি শোটা পরিচালনা করেছিলেন, এখন তিনি দুজনেই এখন অন্য সংবাদ মাধ্যমে আছেন, যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করছেন। তো আমাকে তারা রাত্রিবেলা ফোন করলো। তাদের মানে গলায় খুব উদ্বেগ, যে এরকম পুলিশ এক অফিসার তাকে ফোন করে এই দুজনকে বলেছে কাল দেখা করতে হবে, ভবানী ভবনে যেতে হবে, দেখা করতে হবে। ফলে তারা অত্যন্ত ভীত হয়ে পড়েছে। তো আমি বললাম আচ্ছা দাঁড়াও দেখি। তো আমি বিষয়টা প্রতিষ্ঠানে, মানে প্রাতিষ্ঠানিক দায়িত্বে যারা ছিলেন, সরকারে যারা ছিলেন, সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম, সফল হলাম। তখন সেখান থেকে আমাকে বলো, না না না, এটা তো আমাদের নীতি না, আমরা তো এরকম কিছু বলিনি, সাংবাদিকদের উপরে এটা কেন হবে? ঠিক আছে, কোনো চিন্তা নেই, যেতে হবে না, আমি দেখে নিচ্ছি। তারপরে তাদের আর ডাকা হয়নি, যেতে হয়নি। এটাও একটা বড় অভিজ্ঞতা। কিন্তু মাওবাদী নেতৃত্বের মধ্যে কিষাণজি, যিনি সব থেকে বেশি মিডিয়াটাকে ব্যবহার করেছেন, তার ফোনও দেখা গেছে, তার লাইভ দেখা গেছে, বিভিন্ন সময় বক্তব্য দিয়েছে। এরকম শোনা যায় তিনি সরাসরি পিসিআর পর্যন্ত ফোন করতেন, মানে এই তার বক্তব্য বলার জন্য। মানে এটা কি সত্যি? এরকম কিভাবে হতো? হ্যাঁ, একটা সময় তো এরকম প্রচলিত হয়ে গেছিল যে ড্রাইভার ফোন করলে ধরে ফেলছে সংবাদ মাধ্যমে। তাকে আমি বলেছিলাম যে আপনি তো এরকম এরকম কথা শোনা যাচ্ছে, এরকম সমস্ত বলছে লোকজন, ওই আমাকে তো প্রচার করতে হবে, আমার এটাই হবে, সেটা তার ব্যাপার, এরকম এই। তবে সংবাদ মাধ্যমকে ব্যবহার যেমন করেছেন, সংবাদ মাধ্যমও মানে তিনি অনেক সময় বলেছিলেন বহু সাংবাদিক তাকে ব্যবহার করেছে। সেসব ডিটেলসে আমি যেতে চাইছি না, ওগুলো তিক্ত অভিজ্ঞতা, যাই হোক। তো সেইখানে তো আমার কিছু বলারও ছিল না, আমি যা শুনেছি আমি ঠিক আছে। তবে একটা কথা আমার মনে আছে, একটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে ওই শালবনী থানার ওসিকে ওরা ওই তখন প্রিজনার অফ ওয়ার এইসব করে টোরে ওরা বন্দি করেছিল, নিয়ে গেছিল। তারপরে সরকারের সঙ্গে নেগোসিয়েশন হয়েছিল, হয়ে তাকে ওরা বললো তারপরে ছেড়ে দেবো। তো যেদিন ছেড়ে দেবে স্বাভাবিকভাবে আমরা সব সংবাদ মাধ্যম গেছি, আমরা সমস্ত বিল করে গেছি। তো ঝাড়গ্রাম থেকে অনেকটা দূরে একটা, আমার ঠিক গ্রামটার কথা এখন মনে পড়ছে না, সেখানেতে যেতে বলা হলো সাংবাদিকদের। সেখানে গিয়ে তাকে ছাড়া হবে। তো তখন যখন ছাড়া হবে, তখন হঠাৎ করে শুনলাম যে আমাকে একজন সাংবাদিক এসে বললেন যে এলু চলো, তুমি এলু বলো। আমি কি হয়েছে? না, আমাদের এরকম কয়েকজনের নাম বলছেন, তার মধ্যে আমার নামও ছিল, যে তাদের হাতে ছাড়া হবে। মানে ওরা আমার তো না বলছে। আমি বললাম না না, এই আবার হয় নাকি? আমি গেলাম, আমি বললাম আপনি কি বলছেন? বললেন এরকম এরকম ব্যাপার। আমি বললাম না না, আমরা কি ওনাকে তুলে নিয়ে এসেছিলাম নাকি? আমরা বন্দি করেছি, আমরা ছাড়ছি। আমরা আপনাদের কোনো, আমরা সরকারের পক্ষ নয়, আপনার পক্ষ নয়, আমরা কোনো পক্ষ নয়, আমরা কেন নিতে যাবো? মানে আসলে যদি মাঝপথে কিছু হয়, আমি সেই আপনার দায়, আপনার দায়, আপনি বুঝবেন তাকে কিভাবে
নিরাপদে কোন জায়গায় নিয়ে গেলে সরকার সেখান থেকে তাকে নিয়ে যাবে, আমাদের দায় না। আমরা খবর করছি, খবর এসছি, খবর হয়েছে, ছাড়বে, আপনি ছাড়বেন, আমরা খবর করব, ব্যাস। তো কয়েকজন সাংবাদিক অবশ্য তার কথায় রাজি হলেন, নিয়ে গেলেন। আমরা কয়েকজন রাজি হইনি, আমরা পরিষ্কার বললাম এটা আমাদের কাজ নয়। এরকমও আছে ঘটনা। কিষেনজি মানুষটি কেমন ছিলেন, খুব কাছ থেকে দেখেছো তুমি? মানুষ কেমন ছিলেন, কিছু ব্যক্তিগত কথা বলতেন তার স্ত্রী সম্পর্কে, তারা স্ত্রীও ওই দলেই ছিলেন, সে সমস্ত আছে। কিন্তু সেইভাবে তো কাজের বাইরে খুব একটা কথা আমি বাড়াইনি, অন্তত আমার সেটা কাজ না। আমি সাংবাদিক হিসেবে আমি তো সমাজতাত্ত্বিক নই, আমি তাকে বিশ্লেষণ করে কিছু করব। তো আদৌ আমার আসলে ব্যাপারটা পছন্দই হতো না যে এরকম একটা রাজনীতি, এত হিংসা, এত ঘৃণার রাজনীতি, এইটা দেশের মঙ্গল হতে পারে আমি এই পথে আমি মনে করি না। কারণ তাদের হাতে নিহত সিপিআইএমের দলের বা অন্য দলের বা অন্য কোনো দলের নয়, পুলিশ ইনফরমার ভেবে যাদের হত্যা করা হয়েছে, যাদের পড়ে থাকা শরীর আমরা দেখেছি, সেগুলো দেখে মানে অত্যন্ত কষ্ট হয়েছে। তাদের পরিবারগুলো অত্যন্ত হতদরিদ্র পরিবার, বা কেউ দরিদ্র না হলেও খুব অসহায় পরিবার, তারাই ছিলেন মূল রোজগেরে, বা বাড়ির একটা লোক ওরকমভাবে নিহত হয়ে গেল অন্য মতাদর্শের কারণে, বা জানি না আদৌ ইনফরমার ছিলেন কি ছিলেন না, কে ঠিক করলো, কিভাবে যাচাই হলো, সেগুলোও তো আমরা জানি না। তো এইগুলো আমাকে খুব পীড়া দিত। আমি সেইভাবে ওই জন্যে কখনোই কোনোদিন খুব একটা ব্যক্তিগতভাবে আমি খোলামেলা হতে চাইনি বা করিনি। আমি আমার খুব প্রফেশনালি কাজটুকুন করেছি, করেছি। আগের যে কথাগুলো বললাম, তারা যে রাজনীতি করেন সেই রাজনীতি আমি সমর্থন করি কি করি না অন্য বিষয়, কিন্তু তারা দেশের আইনগত পরিকাঠামোর মধ্যে থেকে রাজনীতি করছেন, সংসদীয় গণতন্ত্রের যে সমস্ত নিয়ম কানুন রয়েছে সেগুলো মেনে করছেন। ফলে তার সঙ্গে তো তোমার সবসময়ই সখ্যতা হতে পারে, অন্য দল হতে পারে, অন্য মত হতে পারে, যাই হতে পারে, কিন্তু এটা একটা সম্পূর্ণ ভিন্ন ফ্রেম, ভিন্ন পরিধি। এখানকার এর সঙ্গে তো হয় না, মানে আমার হয়নি, আমি ব্যক্তিগতভাবে। শুধু একটা বিষয় যে এখন অপারেশন চলছে, বিভিন্ন সময় অপারেশন অনেক বড় সাকসেস পাওয়া গেছে যে জায়গাটায় বাস্তার এরকম জায়গাগুলো, এই সব জায়গাতে তুমি গিয়েছিলে? দেখো, আমি ওখানে যে গিয়েছি ওটা ওই সিপিআই ওই মার্জারের পর, পিডব্লিউ আর এনসিসি। তো প্রথম জিনিসটা গিয়ে আমার অভিজ্ঞতায় অদ্ভুত লেগেছিল যে একটা ভূখণ্ড আমার দেশেরই, সেখানে কোনো সরকারের কোনো কিছু নেই, অন্য কোনো রাজনৈতিক দল কারুর কিছু নেই, গ্রামের পর গ্রাম মানুষ অশিক্ষা, দারিদ্র, বঞ্চনার মধ্যে রয়েছে, উন্নয়নের কিচ্ছু পৌঁছয়নি। এটা আমাকে খুব পীড়া দিয়েছিল এবং অবাক করেছিল। এবং ওখানকার মানুষের কাছে এরা যে কি রাজনীতি করে, কি রাজনীতি করছে, কাদের সঙ্গে লড়ছে, এটার খুব পরিষ্কার ধারণা ছিল না। এরা ওখানে কিছু কাজকর্ম করছিল যেগুলো ওই একটা কালেকটিভ ওয়ার্ক বলা যেতে পারে, চাষবাসের চেষ্টা করা, একসঙ্গে মিলে কিছু ইট গাড়ি দিয়ে ঘর বাড়ি তৈরি করা, তাদের মধ্যে যে যারা মোটামুটি একটু পড়াশোনা জানে তাদের দিয়ে স্কুলগুলো চালানো, করা, এই সমস্তগুলো তারা দেওয়ার চেষ্টা করছিল। ওগুলোই ওদের কাছে একটা বিরাট উন্নয়ন বলে, ফলে তারা করেছিল। তো সবচেয়ে যেটা আমার একটা, আমি একটুখানি মানে আমি খুব মানে কিছুক্ষণের জন্য খুব কথা টথাগুলো হারিয়ে যাচ্ছিল, মানে অদ্ভুত একটা লাগছিল আমার। আমি জানি যে এরা কি রাজনীতি করছে, দলটার কি ভবিষ্যৎ, এরা কত দূর কি হতে পারে, কতটা উন্নয়ন করতে পারে, এগুলো আমার কাছে তখন খুব পরিষ্কার, ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি। অথচ বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, বিশেষ করে মেয়ে, গোন্ড উপজাতির মেয়ে, তারা গড় বয়স ওই 15-16, ভয়ঙ্কর অপারেশনের মধ্যে তারা থাকতো। তাদেরকে ওই
নাবালিকা অবস্থায় ওই জায়গাগুলো, ওই গ্রাম অঞ্চলে বা ওই সমস্ত প্রত্যন্ত এলাকায় যাদের একটু বড় দোকান আছে, একটু ভুসির ব্যবসা আছে, একটু মানে ওই জায়গায় যারা কিছু পুঁজি হাতে আছে, সেই সমস্ত বয়স্ক লোকগুলোর সঙ্গে বিয়ে দিয়ে দিত। ফলে তাদের যে অপারেশন, সেটা যে শুধু দারিদ্র্যের সঙ্গে, দারিদ্র্যের কারণে অপারেশন তা নয়, তার সঙ্গে শারীরিক মানসিক, সেই ভোরবেলা থেকে তাদের গোয়াল ঘর থেকে কাজ শুরু হতো, রাত্রিবেলা ওই বৃদ্ধের শয্যায় যাওয়া পর্যন্ত, সেটা ভয়ঙ্কর। সেই জায়গা থেকে এটাকে একটা বিরাট মুক্তির ভেবেছিল। এখানে এসে তারা বন্দুক ধরেছে, তাদের কথায় সব এদিকে হচ্ছে। এই বাচ্চা মেয়েগুলোর সঙ্গে আমি একটা কেমিস্ট্রি বলছি ওই গ্রামের মানুষদের। আমরা যখন গিয়ে পৌঁছেছি সেদিনকে, তারপরের দিন ওই মাঠে আমরা ওদের ইন্টারভিউ করছিলাম, সেই সময় হঠাৎ করে ধুধু প্রান্তর তো জঙ্গল, তারপরে যে পাহাড় মতন এলাকা, তো দূর থেকে বর্ষার মেঘটা হয়েছে, বৃষ্টিটা আসছে, বোঝা যাচ্ছে ঠান্ডা হাওয়া আসছে, একটা জলো তো সেই কারণে আমাদের সব দৌড়িয়ে গুছিয়ে গেছে, দৌড়ে ওই পাশে গ্রামের একটা ওই বাড়ি ছিল, বাড়িটার এরম একটা ঢুকে একটু এরম মাটির উঠোন আর এল শেপের বাড়িটা, এটা দাওয়া এরকম। তো ওইখানে সব ওই আরও গ্রামের যারা লোকফোক ছিল তারাও ঢুকে পড়লো, ওই বাড়িটা একটু বড়, দাওয়ায় সব বসেছে। আমরাও গিয়ে ওইখানে বসলাম, এই স্কোয়াডের যে মেয়েগুলো ছিল তারাও গিয়ে দৌড়ে গিয়ে বসলো। তারপরেতে তখন দেখলাম যে ওই যে ভদ্রমহিলা যারা ছিলেন বাড়ির এরা গিয়ে তাদের একেবারে কোলের ওপর বসে গাটায় মাথায় দিল, তারা একটু মাথায় বিলি কেটে দিচ্ছে, একটু করে দিচ্ছে। আর সেই সময় ওরকম একটা অদ্ভুত আকাশ কালো করে একটা বৃষ্টি চারপাশে, তার মধ্যে থেকে কেউ একটা কোনো একটি মেয়ে গুনগুন করে একটু গান ধরলো। বুঝলাম ওই গানটা ওদের ওখানে খুব প্রচলিত গান, আমি ভাষাটা বুঝছিলাম না, ওখানকার লোকসঙ্গীত হবে, গন্ধের কোনো এদের উপজাতি হলে। পুরো ছড়িয়ে গেল একটা তার সঙ্গে ওই দূরে দু একটা গরু ওই খুঁটিতে বাঁধা ছিল, তারা ওই ঘাটটা নাড়ছে, গলার এটার বাজছে, সেটা মিলে আমার তখন ধারণা হয়েছিল ওরা বোধ ওই গ্রামেরই। পরের দিন আমি যখন ইন্টারভিউ করে জানলাম তারা বিভিন্ন এলাকা থেকে এসছে, অনেক দূরে 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 দূরে, এদের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক নেই, কিন্তু এরকম একটা বন্ধন তাদের মধ্যে হয়ে গিয়েছিল দিনের পর দিন, ওই এক জায়গা থেকে করে তাদের জন্য করে। আমার খারাপ লাগে যে এরা তো আমার দেশের মানব সম্পদ, ভুল পথে গিয়ে ভুল একটা তাদেরকে নিয়ে চালিত করে বড় অন্যায় হয়েছে, পাপ হয়েছে। আমার মনে হয় এটা এই রাজনৈতিক দলের এটা ক্ষমা করা যায় না। আর একটা বিষয় যে যখন তুমি ঝাড়খণ্ডে গিয়েছিলে ওদের ডেরাতে, তো তোমার জন্য মানে একটা শহরের মানুষ, একটা সাংবাদিক, সে যখন তাদের ডেরায় গেছে, একদম প্রত্যন্ত জায়গা, সেই জায়গায় তোমাকে কীভাবে হ্যান্ডেল করলো? তোমায় কি থাকলে, তার সাথে কি খেলে, কোথায় তোমাকে শুতে দিল? দেখো একদমই ওদের মতন করে করতে হয়েছে, কখনো খাটিয়া, কখনো ওই একটা মেঝেটা পরিষ্কার করে একটা চাদর পেতে দিল, এইরকম জায়গায় ওরাও শুতে হয়েছে। খাবার ওই ধরো মানে একদিন আমার মনে হয় যে খুব একটা ওদের কাছে ডেলিশিয়াস ফুড, একটু কোথা থেকে হালুয়া জোগাড় করেছিল, কিন্তু আমরা যেভাবে মানে হালুয়ার ঘি দিয়ে একটা চিনি দিয়ে এরকম নয়, একটু সেদ্ধ করে একটু নুন দেওয়া, এবং মুখগুলো যেভাবে তাকিয়ে থাকতো, যেভাবে করে তোমার ওটা খেতে হবে, যদি কিভাবে নামবে, তোমার কোন পথ দিয়ে নামবে, কিভাবে নামাবে, সেটা তোমার ব্যাপার, ওটা তোমার কাছে ওরা আশা করছে। আর ওই থাকা মানে যেভাবে ওরা থাকে একদম ওইভাবেই থাকতে হবে। আমার মনে আছে যে তো গরম প্রচন্ড, যেদিন ফিরে আসবো এটা দেখলাম বালতিতে, কতগুলো বালতিতে লাল ফুল চোবানো ছিল, সেই ফুলটা ওরা কি নাম বলেছিল আমি আর এখন মনে করতে পারি না, ওদের ভাষায় বলেছিল। এগুলো কি, তো হাসছে মুচকুন। এবার যখন আসবো তখন ওই বালতিটার থেকে ফুলগুলো ফেলে ওই জলটা বোতলে দিয়ে দিয়ে আমাদের হাতে একটা করে ধরিয়ে দিচ্ছে, বলছে যেতে যেতে খাবে, কষ্ট হবে না গরমে। কি বলবো যে যাওয়ার সময় যে একবারে ছাতি ফেটে যাচ্ছিল, ডিহাইড্রেশন হয়ে যাচ্ছিল, ওরকম জলও তো অত সঙ্গে নিয়ে যায়নি, অত জল ওই সব জায়গায় জলের খুব আকাল, খুবই। আসার সময় কিন্তু কোনো রকম সেইভাবে কষ্ট হয়নি,
ওরা কিন্তু ওই বোতলগুলো এগিয়ে দিয়েছে, হ্যাঁ, এবং অত্যন্ত সহজ সরল সহৃদয়ভাবে যেটুকুন ওদের ছিল সেইটুকুন দিয়েই ওরা আতিথেয়তা, যদি বলো তো আতিথেয়তার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমি যেখানে শুতে দিয়েছে তার পাশে দেখলাম ওই টিফিন কৌটোর মতন রাখা, এই যে এরকম ধরনের টিফিন কৌটোগুলো হয় না, এরকম লম্বা খোল মতন, তার উপরে একটা ঢাকনা বসানো থাকে আর একটা আংটা থাকে, ওই রকম প্রায় 15-20টা। আমি ঠিক তার পাশেই একটা চাদর বেঁধে দিয়েছে, তার উপর শুয়েছি। আমার বারবার চোখ যাচ্ছে, তারপরে আমি জিজ্ঞাসা করলাম, বললাম এই টিফিন কৌটোগুলো যখন দূরে দূরে টহল দিতে যাও তখন টিফিন কৌটোগুলো নিয়ে যাও, এদের টিফিন নিয়ে যাও তোমরা? তো ওরা ওই খুব একটা হিন্দি ফিন্দি আমার জগা খিচুড়ি ভাষায় ওরা ঠিক আছে বুঝছিল না, কিন্তু বুঝতে পেরেছে ওইটা কি বলছি। তো ওরা আমাকে বলছে, ইশারা করছে, ঠিক আছে দাঁড়াও দাঁড়াও। এবার ওদের ডিভিশনাল কমান্ডার এলো, তাকে গিয়ে ওরা বলেছে, সে 3-4টে ভাষা জানতো, বাংলা জানতো না, হিন্দি টিন্দি জানতো। সে তখন আমাকে এসে বলছে, টিফিন করলো? হ্যাঁ টিফিন নিয়ে যাই। তোলো ওটা গিয়ে একটা তোলো, তুলবো? তোলো না তুমি। তা আমি গিয়ে তুলতে গিয়ে আমার হাতটা, ওই ফাঁকা টিফিন করবো, টিফিন থাকলে কত ভারী হবে, তুলতে গিয়ে আমার হাতটা মাঝপথে আটকে গেল, এতটা ভারী। বলে উঠাও 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 উঠাও। আমি উঠলাম, প্রচণ্ড ভারী, আমি 2 হাতে ধরেছি। তুমি বলছে পিছিয়ে দেখো, পিছিয়ে দিকে একটা সকেট, তাড়াতাড়ি রেখে দিয়ে বলে ইয়ে ট্রেমার মাইন, হ্যাঁ ট্রেমার মাইন। ওরা ওদের বক্তব্য যেটা ছিল, বললো যে এটা এলডিটির কাছ থেকে ওরা এটা পেয়েছিল, এটা নাকি ইউএসএ আর্মি ব্যবহার করেছিল কোরিয়ান ওয়ারের সময়। এটা খুব জলাভূমি, জলা জায়গা ফায়গাতেও পুঁতে দিলে দূর থেকে ক্যামেরা ফ্ল্যাশবাল্ব বা মুখ চমুক দিয়ে ওটাকে বাস্ট করানো যাবে, এইগুলো ওরা ওই ল্যান্ডমাইন হিসেবে ব্যবহার করে। আমার সারা রাতে তো যদি ফাটে, আমাকে ও বলছে ঘুমাবো, ফাটবে না, ওকে তো অ্যাক্টিভেট করতে হবে। কে দূর থেকে অ্যাক্টিভেট করবে কি তোমরা করবে, আমি কি করে জানবো? ওইটা একটা মজার ঘটনা মনে আছে ওটা। আর একটা মনে আছে আমার, মাঝরাত প্রচন্ড আওয়াজ, একটা ওই টিলার ওপরে এরকম জঙ্গলের মধ্যে এরকম এতে থাকতে দিয়েছিল, তার পাশেই ওই ডিভিশনাল কমান্ডার যে ছিল সেরকম শুয়েছিল, আমি কিন্তু শুয়েছি, আমার সঙ্গে ক্যামেরা পার্সন যিনি ছিলেন তিনি ওই পাশটায় শুয়েছেন। মানে কান ফেটে যাচ্ছে আওয়াজে, আমি চমকে উঠেছি ঘুম থেকে, এই দেখুন স্যার উঠে গেল। আমি তাকিয়েছি, তো আমাকে বাহার তো একটা ঝুপড়ির মতন ঘর, ওটার বাইরে এসেছি টিলাটার ওপর, চাপাতে এরকম একদম ফেটে যাচ্ছে জঙ্গল, এরকম আওয়াজটা ওরকম হয়েছে। তখন আমি বুঝেছি একটু পাখির ডাক মনে হচ্ছে। तो हम लोग दिखे ताकि वीडियो আমি বললাম যে तू बाप शेर का आवाज है? हाँ जंगल है ना, लेकिन तो दूर में है, चलो सो जा। तो दूर में तो अगर आ जाएगा, अरे आ जाएगा तो क्या है ना, हम लोग तो है, चलो सो जाओ सो जाओ। রাত্রি ঘুমায় নাকি, কোথা থেকে বাঘ কোথা থেকে আপনি আছে বলছে, এটাও একটা অভিজ্ঞতা ছিল আর কি। অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎদা। আমরা আবারও কথা বলবো তোমার সঙ্গে, বেশ কিছু অভিজ্ঞতা তোমার ভান্ডার থেকে আমরা শুনবো, এবং অবশ্যই দর্শকদেরও বলবো যে এই রকম অভিজ্ঞতা, এরকম বক্তব্য, এরকম কথা যেগুলো সাধারণত খবরের কাগজে বেরোয় না বা টেলিভিশনের পর্দায় দেখানো হয় না, এগুলো স্টোরির পেছনের স্টোরি। এরকমই বক্তব্য আমরা যেমন তুলে নিয়ে এসছি, এরকম আরও অনেক বক্তব্য আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। আপনারা যারা দেখছেন অবশ্যই লাইক করবেন, কেমন হচ্ছে সেটা কমেন্টে জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।